স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো তোমাদের অনেকেরই ডিএসসি B1 অর্থাৎ ফেমিনিজম এই পোর্শনটা রয়েছে। তো এই পোর্শন থেকে আমি তোমাদের সামনেই যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তোমাদের কোশ্চেন সাধারণত ব্রড কোশ্চেনগুলো করা হয় 10 এবং 15 মার্কসের। তো আমি 15 এবং 10 মার্কস দুরকম কোশ্চেনই একসাথে দিয়ে দিয়েছি। 15 10 হিসেবেও আসতে পারে কিংবা 10 15 হিসেবেও আসতে পারে, তাই আমি একসাথেই কোশ্চেনগুলি করেছি এবং ইউনিট 1 এবং 2 একসাথেই রেখেছি। দেখো, নাম্বার 1-এ কী রয়েছে? পিতৃতন্ত্র কাকে বলে? পিতৃতন্ত্র টিকে থাকার কারণ কি? 2, জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি আলোচনা করো। নাম্বার 3, উদারনৈতিক নারীবাদের মূল যুক্তিগুলি উল্লেখ করো। 4, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে একটি বিস্তারিত টিকা লেখো। এই যে 3 আর 4-এর কোশ্চেন দুটো রয়েছে, এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের পার্থক্য হিসেবেও আসতে পারে, অর্থাৎ উদারনৈতিক নারীবাদ এবং মার্ক্সীয় নারীবাদের মধ্যে পার্থক্য কি আলোচনা করো। তো এই 3 আর 4 যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই তোমরা ওই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। নাম্বার 5, সমাজতান্ত্রিক নারীবাদের ওপর একটি টিকা লেখো। 6, নব্য নারীবাদে লিঙ্গ সমানাধিকারের ধারণাটি ব্যাখ্যা করো। 7, সাবেকি অর্থাৎ চিরায়ত নির্মাণ সম্পর্কিত নারীবাদী সমালোচনার ওপর একটি রচনা লেখো। 8, ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে একটি টিকা লেখো। 9, ভারতে সমাজ সংস্কার আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। 10, সাবেকি ইতিহাস নির্মাণে পিতৃতন্ত্রের প্রভাব আলোচনা করো। 11, 1970 পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। 12, ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি আলোচনা করো। 13, ভারতে পারিবারিক হিংসার ধরন ও তার প্রতিকারের আইনি উপায়সমূহ আলোচনা করো। 14, পরিবারে নারীর অধিকারের ওপর একটি টিকা লেখো। 15, ভারতে নারী আন্দোলনের প্রেক্ষিতে 1992 সালে গৃহীত 73তম ও 74তম সংবিধান সংশোধনের আইনের গুরুত্ব আলোচনা করো। তো এই 15টা তোমাদের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়তে পারো, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। তো আজ এই পর্যন্ত রইল। ভালো করে তোমরা পড়াশোনা করো, সামনেই পরীক্ষা।